রাত তখন প্রায় 2টো। চারিদিক নিঝুম। ঝিঝি পোকার ডাকটাও যেন ক্লান্ত হয়ে থেমে গেছে। আমি ফিরছিলাম আমার এক বন্ধুর বিয়ে বাড়ি থেকে। শর্টকাট হবে বলে ঠিক করলাম পুরনো গোরস্থানের পাশ দিয়েই যাব। লোকে বলে এই রাস্তায় রাতে একা হাঁটা ঠিক না, কিন্তু আমি এসব কোনোদিন বিশ্বাস করিনি। আমার হাতে একটা টর্চ আর কানে ইয়ারফোন, গান শুনছিলাম। হঠাৎ ইয়ারফোনে কেমন একটা খসখস আওয়াজ শুরু করলো। ভাবলাম নেটওয়ার্কের সমস্যা, কিন্তু একটু পরেই টর্চের আলোটা কাঁপতে কাঁপতে নিভে গেল। টর্চটা ঠিক করার জন্য দুবার ঝাঁকালাম, কাজ হলো না। ঘুটঘুটে অন্ধকার। গোরস্থানের দেয়াল ঘেঁষে হাঁটতেছি। হঠাৎ নাকে এলো পচা কোনো কিছুর গন্ধ। ঠিক পচা মাংসের মতো নয়, যেন বহু বছরের পুরনো ভিজে মাটি আর বাসি ফুলের মিশ্রণ। আমি হাঁটার গতি বাড়ালাম। তখনই মনে হলো আমার ঠিক পেছনে কেউ একজন হাঁটতেছে। আমি থামলে সেও থেমে যাচ্ছে। আমি হাঁটলে সেও হাঁটতেছে। সাহস সঞ্চয় করে পেছনে তাকালাম, কিন্তু কেউ নেই। শুধু সারিবদ্ধ কবরের ওপর চাঁদের ফ্যাকাশে আলো পড়ে আছে। হঠাৎ গোরস্থানের ঠিক মাঝখানের একটা বড় মেহগনি গাছের নিচে চোখ আটকে গেল। একটা লোক বসে আছে একটা নতুন খোঁড়া কবরের উপর। লোকটার পিঠ আমার দিকে। আমি ভাবলাম হয়তো কোনো গোরখোদক। ভাই, বেরোনোর রাস্তাটা কোন দিকে, একটু বলবেন? আমি বেশ জোরেই জিজ্ঞাসা করলাম। লোকটা উত্তর দিল না। ধীরে ধীরে উঠে দাঁড়ালো, কিন্তু তার উঠে দাঁড়ানোটা স্বাভাবিক ছিল না। হাড়গোড় মটমট করার শব্দটা আমি এই নির্জনতায় স্পষ্ট শুনতে পেলাম। সে যখন আমার দিকে ফিরল, আমার বুকের রক্ত হিম হয়ে গেল। তার কোনো মুখ ছিল না, না চোখ, না কান, শুধু মসৃণ চামড়া ঢাকা একটা অবয়ব। আর তার পা দুটো মাটির দিকে নয়, উল্টো দিকে ঘোরানো। আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, আমি যতই জোরে দৌড়াই না কেন, মনে হচ্ছে আমি একই জায়গায় বারবার ফিরে আসতেছি। সেই বড় মেহগনি গাছ আর সেই নতুন কবরের গর্তটা বারবার আমার সামনে আসতেছে। হঠাৎ অনুভব করলাম আমার ঘাড়ের কাছে কেউ খুব ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। একটা ফ্যাকাশে গলায় যেন ফিসফিস করে বলছে, আজ রাতটা এখানে থেকে জানা, খুব একা লাগছে রে এখানে। আমার পা যেন মাটিতে গেঁথে গেছে। চোখের কোণ দিয়ে দেখলাম চারপাশের কবরগুলো থেকে সাদাটে ধোঁয়ার মতো কিছু বেরোচ্ছে। সেগুলো ধীরে ধীরে মানুষের আকৃতি নিচ্ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না। মনে হচ্ছিল আমার ফুসফুস থেকে কেউ সব বাতাস টেনে নিয়ে বের হচ্ছে। ঠিক তখনই কোত্থেকে একটা কুকুরের ডাক শুনতে পেলাম। গ্রামের দিকের কোনো কুকুর হয়তো ডাকছিল। ওই শব্দটাতেই আমার ঘোর কাটল। আমি সর্বশক্তি দিয়ে দৌড় দিলাম। এবার আর গাছটা ফিরল না। দৌড়াতে দৌড়াতে যখন বড় রাস্তার আলোয় পৌঁছালাম, তখন আমি ঘামে ভেজা এবং থরথর করে কাঁপছি। বাড়িতে ফিরে যখন আয়নার সামনে দাঁড়ালাম, দেখলাম আমার গলার ডান দিকে 4টা কালচে আঙুলের ছাপ, ঠিক যেন কেউ শক্ত করে ধরেছিল। আজও মাঝরাতে যখন ইয়ারফোনে গান শুনি, তখন হঠাৎ সেই খসখস আওয়াজটা ফিরে আসে। মনে হয় কেউ যেন কানে কানে বলছে, আবার আসবি তো?
এবারের ঘটনাটা একটু অন্যরকম। এটা কোনো বদ্ধ ঘরের গল্প নয়, বরং একটা ফাঁকা রাস্তার। আপনি তো জানেন, মাঝরাতে যখন চারপাশ একদম চুপচাপ হয়ে যায়, তখন চেনার শহরটাও কেমন যেন অচেনা লাগে। সেদিন আমার ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। উবার পাচ্ছিলাম না, তাই ভাবলাম হেঁটেই মেন রোডে যাই। গলিটা খুব সরু আর ল্যাম্পপোস্টগুলো বেশিরভাগই নষ্ট। হঠাৎ খেয়াল করলাম আমার পেছনে কেউ একজন হাঁটতেছে। আমি একটু জোরে হাঁটতে শুরু করলে সেও জোরে হাঁটতেছে। আমি একটু ধীর হলে সেও গতি কমিয়ে দেয়। আমার মনে হলো হয়তো কোনো ছিনতাইকারী হবে। পকেটে হাত দিয়ে নিজের ফোনটা শক্ত করে ধরলাম। পেছনে না তাকিয়ে আমি জোরে জোরে হাঁটা শুরু করলাম। কিন্তু কিছু দূর যাওয়ার পর একটা জিনিস খেয়াল করে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। গলির দেয়ালে আমার ছায়া পড়ছে, আর তার ঠিক পাশেই আর একটা লম্বা ছায়া পড়ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমার পায়ের শব্দের সাথে তার পায়ের শব্দের কোনো মিল নেই। আমি যখন ডান পা ফেলি, তখন সে বাম পা ফেলে। ঠিক যেন আমার একটা উল্টো প্রতিচ্ছবি। সাহস সঞ্চয় করে আমি হুট করে থমকে দাঁড়ালাম এবং পেছনে ফিরলাম। দেখলাম আমার থেকে হাত দশেক দূরে একটা লোক দাঁড়িয়ে আছে। পরনে খুব সাধারণ শার্ট প্যান্ট, কিন্তু তার মাথাটা নিচু করা, তার মুখ দেখা যাচ্ছে না। আমি কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, কে আপনি? পিছু নিচ্ছেন কেন? লোকটা কোনো কথা বলল না। ধীরে ধীরে মাথাটা তুলল। রাস্তার টিমটিমে আলোয় তার মুখটা দেখেই আমার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। লোকটার মুখটা হুবহু আমার মতো, ঠিক যেন আমি নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু তার চোখের মণিগুলো নেই, পুরো চোখটাই ধবধবে সাদা। পিছু ছাড়ছে না সে। আমি আর এক সেকেন্ডও দাঁড়ালাম না, জান প্রাণ দিয়ে দৌড় শুরু করলাম। মেন রোডে এসে যখন মানুষ দেখতে পেলাম, তখন মনে হলো ধরে প্রাণ ফিরে পেলাম। এক দৌড়ে বাসায় ঢুকে দরজা খিল দিলাম। হাঁপাচ্ছি আর ভাবছি, ওটা কি ছিল? মনের ভুল নাকি অন্য কিছু? নিজের উপর বিরক্ত হয়ে বাথরুমে গেলাম মুখ ধুতে। বেসিনের ওপর আয়নার পানির ঝাপটা দিয়ে যখন তাকালাম, তখন চিৎকার দিতে গিয়েও থেমে গেলাম। আয়নায় আমার প্রতিবিম্বটা ঠিকই আছে, কিন্তু মুখ মুছতেছে না। আমি হাত দিয়ে মুখ মুছছি, কিন্তু আয়নার মানুষটা স্থির দাঁড়িয়ে আমাকে দেখছে। তারপর আয়নার ভেতরে সেই আমিটা অদ্ভুতভাবে হাসল। তার ঠোঁট দুটো কানের লুতি পর্যন্ত ছিঁড়ে গেল। সে ফিসফিস করে আয়নার ভেতর থেকে বলল, আজ রাতে তুমি ভুল করে তোমার ছায়াকে বাহিরে ফেলে এসেছো। এখন থেকে আমি তোমার হয়ে বেঁচে থাকব। আমি এখন বিছানায় বসে কাঁপছি। ঘড়িতে ঠিক 10 মিনিট পর হয়েছে। আমি বুঝতে পারছি আমার শরীরের তাপমাত্রা বরফ হয়ে যাচ্ছে, আর আয়নার ভেতর থেকে কে যেন নখ দিয়ে কাঁচ ঘষার শব্দ করছে। আমি কি এখন ঘরের বাহিরে যাব, নাকি আয়নার দিকে তাকাবো? আমার মনে হচ্ছে আমি আর আমিতে নেই। ঘটনাটা গত বছরের। তখন আমি ঢাকার একটা পুরনো এলাকায় একটা ব্যাচেলার বাসায় থাকতাম। জায়গাটা ঠিক কোথায় সেটা না বলি, তবে বাড়িটা ছিল অন্তত 60 থেকে 70 বছর পুরনো। ছাদটা অনেক উঁচুতে, আর দেয়ালগুলো এত মোটা যে ফোনের নেটওয়ার্ক পাওয়াই মুশকিল হতো। সেদিন রাত ছিল প্রায় 1টা। পরের দিন সকালে একটা জরুরি ইন্টারভিউ আছে, তাই আমি
তাড়াতাড়ি করে ঘুমানোর চেষ্টা করছিলাম। আমার রুমমেট গ্রামে গিয়েছিল, তাই পুরো রুমে আমি একাই। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল, কোনো কারণ ছাড়াই। ঘরটা একদম অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে রাস্তার ল্যাম্পপোস্টের আবছা আলো আসছিল। আমি পাশ ফিরতে যাব ঠিক তখনই শুনলাম খটখট শব্দ। শব্দটা আসছিল আমার কাঠের আলমারির ভেতর থেকে, ঠিক যেন কেউ ভেতর থেকে নখ দিয়ে কাঠের আঁচড় কাটতেছে। আমি ভাবলাম হয়তো ইঁদুর, পাত্তা না দিয়ে আবার চোখ বন্ধ করলাম। কিন্তু এবার শব্দটা আরো জোরালো হলো। মনে হলো কেউ আলমারির পাল্লাটা ভেতর থেকে ধাক্কা দিল। আয়নায় যা দেখলাম, বুকটা ধক করে উঠল। আমি উঠে বসে টেবিলের ল্যাম্পটা জ্বালালাম। আলো জ্বলতেই শব্দটা থেমে গেল। নিজেকে সান্ত্বনা দিলাম, হুর, মনের ভুল। পানির তেষ্টা পেয়েছিল বলে জগ থেকে পানি ঢালতে যাব, তখনই আমার নজরে পড়ল ড্রেসিং টেবিলের আয়নার দিকে। আয়নায় আমার পেছনের অংশটা দেখা যাচ্ছে। আমার ঠিক পেছনে ধোকার কোনায় একটা ছায়া দাঁড়িয়ে আছে, লম্বা, কুচকুচে কালো, কোনো অবয়ব নেই, শুধু দুটো জল চোখমণি যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি জমে গেলাম, শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সাহস করে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কিছুই নেই, শুধু খালি দেয়াল। আবার আয়নার দিকে তাকালাম, সেটা সেখানেই দাঁড়িয়ে আছে। এবার আগের চেয়ে আরো এক পা এগিয়ে এসেছে। নিঃশ্বাস নেওয়ার শব্দ। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। এটাকে কি বোবায় ধরা বলে? না, আমি নড়তে পারছি না। আমি দ্রুত বিছানা থেকে নেমে দরজার দিকে দৌড় দিতে গেলাম। ঠিক তখনই আমি অনুভব করলাম আমার ঘাড়ে কেউ খুব ঠান্ডা একটা নিঃশ্বাস ফেলছে। আমার কানের একদম কাছে একটা ফিসফিস আওয়াজ শুনলাম, যাবে কোথায়? আমি তো তোমার ভেতরে আছি। আমি কোনো মতে রুম থেকে বের হয়ে বারান্দায় চলে এলাম। প্রচণ্ড ঘামছি আমি। বাহিরে তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে। পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিতে যাব, দেখি ফোনের স্ক্রিনটা নিজে থেকেই অন হয়ে আছে। ফোনের ক্যামেরা মোড অন করা, আর সেখানে সেলফি মোডে দেখা যাচ্ছে আমার কাঁধের উপরে একটা সাদা ফ্যাকাশে হাত রাখা। হাতটার নখগুলো অদ্ভুত লম্বা আর কালচে। শেষটা ছিল আরো ভয়ঙ্কর। আমি ফোনটা আছাড় মেরে ফেলে দিলাম। সিঁড়ি নিচে নামার শক্তিও পাচ্ছিলাম না। পরদিন সকালে যখন মেসের কেয়ারটেকার এসে আমাকে বারান্দায় অজ্ঞান অবস্থায় পায়, তখন সে আমাকে ঘরে নিয়ে যায়। বিকেলে সুস্থ হয়ে যখন ব্যাগ গোছাচ্ছিলাম ওই ঘর ছেড়ে দেওয়ার জন্য, তখন আমি আলমারির পাল্লাটা খুললাম। আলমারির ভেতরের কাঠে গভীর কিছু আঁচড়ের দাগ, আর ঠিক নিচে যেন ছিল আমারই একটা পুরনো ছবি, যেটার মুখটা কেউ পুড়িয়ে দিয়েছে। আজও যখন রাতে একা থাকি, মনে হয় আমার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আয়নার দিকে তাকাতে এখনও আমার হাত পা কাঁপে, কারণ আমি জানি সেই ছায়াটা আমার ঘর থেকে যায়নি, সে আমার সাথে আছে।